দর্শক, ডিজি গেছেন দিদির সাথে টুন্ডু নদীর কূলে। টুন্ডু ডিজি গেছেন দিদির সাথে টুন্ডু নদীর কূলে, বিপদ আরও বাড়ল ডিজির সিভিক দিয়ে তুলে। কি তুলে? রেপিস্ট যাদেরকে বলা হচ্ছে অভিযোগ, তাদেরকে তুলে। সিভিকদেরকে দিয়ে এই কাজ করানো হচ্ছে? সিভিকদেরকে দিয়ে এই কাজ কি করানোর কথা? কলকাতা হাইকোর্টে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল? যখন সিভিক নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল তখন কলকাতা হাইকোর্টে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল দর্শক? এই তো সার্কুলার, যেটা হাইকোর্টেও দেখানো হয়েছিল যে সিভিকদেরকে আমরা কি কি কাজে লাগাই। আমি দর্শক যদি বড় করে দেখাই আপনাদেরকে, আরও একবার আগেও দেখিয়েছি, দেখুন যারা সিভিক ভলেন্টিয়ার তাদেরকে কোন কোন কাজে লাগানো হয় তার একটা সার্কুলার আকারে দেওয়া হয়েছিল এবং হাইকোর্টে সেটা জমা করা হয়েছিল। দেখুন এখানে কিন্তু কোথাও আইন শৃঙ্খলা মেনটেনের ব্যাপারে কাজে লাগানোর কথা বলা হয়নি। ওই ট্রাফিক, বড় যেসব মানে ফেস্টিভ্যালসগুলো রয়েছে সেখানে পুলিশকে অ্যাসিস্ট করা, পার্কিং, গাড়ি পার্কিং, এইসব আর কি। এখানে পরিষ্কার কিন্তু বলা ছিল যে আইন শৃঙ্খলার যে যেটা মেনটেনেন্স, সেই সব কাজে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদেরকে লাগানো হয় না। এটা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছিল। যে সিভিকদেরকে আমরা কী কাজে লাগাই আর আইন শৃঙ্খলা মেনটেন ওই সব কাজে আমরা লাগাই না, সেটা কিন্তু এখানে বলা হয়েছিল সার্কুলার আকারে কলকাতা হাইকোর্টে জমা করে। মানে ওই ট্রাফিক, পার্কিং, পুজো হলে সেখানে ওই ক্রাউড ম্যানেজমেন্ট, সেখানে যে অফিসাররা থাকলে তা সেখানে একটু অ্যাসিস্ট করা, এই সবের ব্যাপারটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি না, সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদেরকে অ্যারেস্ট করানো হয়েছে, তাদেরকে দিয়ে তুলে আনা হয়েছে, তাদেরকে দিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? এটা তো করার তো কথা না। সিভিকদেরকে তো এই কাজে লাগানোর তো কথা না। তাদেরকে তো বলা হয়েছে ওই ট্রাফিকে, ফেস্টিভ্যালসে, গাড়ি পার্কিং, অন্যান্য কাজে, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স যেগুলো, সেসব কাজে তো লাগানোর তো কথা না। হাইকোর্ট তো সেরকম তো বলেনি যে আমরা ওদেরকেও এই কাজে লাগাই। এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল, সিভিকদের নিয়োগ নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল এবং আছেও সেই প্রশ্ন। তো সিভিকদেরকে কিসের বেসিসে নেওয়া হয়েছে, পুলিশের কাজে তাদেরকে কীভাবে লাগানো হচ্ছে, কী তাদের ট্রেনিং, কোন পদ্ধতিতে তাদেরকে নিয়োগ করা হয়েছে, এসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তো সেই সময় ওইটা জমা করেছিল যে না, এদেরকে তো আমরা ওই ল অ্যান্ড অর্ডারের পুলিশের কাজে লাগাই না। তো পুলিশের ওই মেনটেনেন্সের যে ব্যাপারগুলো, ল অ্যান্ড অর্ডার, তাতে তো আমরা লাগাই না। ও ট্রাফিকে, ফেস্টিভ্যালসে, গাড়ি পার্কিং, ক্রাউড ভিড় ম্যানেজমেন্ট, বড় বড় অনুষ্ঠান হলে সেখানে পুলিশের এতে সাহায্য করে আর কি, এসব বলা হয়েছিল। কিন্তু আমরা কি দেখছি, ডিজি তো ওখানে ঘুরছেন, সঙ্গে তো বিরাট পুলিশের বাহিনী, মুখ্যমন্ত্রী গেছেন, তার সঙ্গে ঘুরছেন উত্তরবঙ্গে। আমি জানি না, আমি কালকে বলেছি ডিজি যে কী কাজ ওখানে, আমি তো বুঝে উঠতে পারছি না। উনি গেছেন বৃষ্টি হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, মানুষের পাশে থাকার দরকার রয়েছে, ত্রাণ ঠিকঠাক হচ্ছে কিনা, এটা মুখ্যমন্ত্রী নিজে বা যদি ডিএম স্তরে থাকেন তারা এটাকে দেখে নেবেন। পুলিশের লোক হিসেবে ডিজি কেন গেছেন? ওখানে ল অ্যান্ড অর্ডারের কী সমস্যাটা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরতে হবে? নাকি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ডিজিকে সঙ্গে থাকতে হবে? মানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ডিজিকে সঙ্গে থাকতে হবে সারাক্ষণ, এবং মুখ্যমন্ত্রী ডিজিকে নিয়ে ঘুরছেন। মুখ্যমন্ত্রীর ব্যাপারে ডিজি এবং বিরাট পুলিশ বাহিনী ঘুরছে, এবং ওনার ভাইপো গেলেও দেখি বিরাট পুলিশ বাহিনী যায়। আর পুলিশের যে কাজটা,
যে ঘটনা ঘটেছে এইসব বিষয়ে ঠিকঠাকভাবে দেখা, তদন্ত করা ইত্যাদি, এবং মানে মানে পর্যাপ্ত ফোর্স সেখানে সিভিক ভলান্টিয়ারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এত বড় ঘটনা, রেপিস্ট বলে বলা হচ্ছে, অভিযোগ বলা হচ্ছে, তাদেরকে সিভিকদেরকে দিয়ে তোলানো হচ্ছে। এটা সিভিকের কাজ, এই কাজটা পুলিশ নিজে স্বীকার করে অফিসিয়ালি। তাহলে কেন তাদেরকে এই কাজে লাগানো হচ্ছে? এটা তাহলে আদালত অবমাননা হবে না? যে আদালতকে তুমি একরকম বলছো, তাকে একরকম ডকুমেন্ট দিচ্ছ সার্কুলার বলে, আর তুমি কি করাচ্ছ? হবে না। সেজন্যই বলছি তো, বিপদ বাড়ছে, ডিজির বিপদ বাড়ছে। দর্শক, কালকে তো আমি এমনিতেই একটা ভিডিও করেছিলাম, কারণ আজকে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল ডিজির ওই যেটা আগাম জামিন অবস্থায় মানে বিষয়টা রয়েছে সেটা ক্যান্সেলের ব্যাপারে, সেটা নিয়ে আজকে কি হয়েছে সেটা বলবো। তো তার সঙ্গে বিপদটা যেটা বাড়ছে এই কারণ বিজেপিও দেখছি এটা নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপিও এটা নিয়ে প্রশ্ন তুলেছে, যদিও এখানে হাইকোর্টে সাবমিট করার বিষয়টা এখানে উল্লেখ নেই, কিন্তু বিজেপি যে প্রশ্নটা তুলেছে সেটা হচ্ছে যে দেখুন কি অবস্থা, সিভিকদেরকে দিয়ে কাজে লাগানো, এই কাজ করানো হচ্ছে কেন না? পর্যাপ্ত কনস্টেবল নেই তো, লোকজন তো নেই। 60,000 শূন্য পদ রয়েছে, 60,000, 60,000। আর রেশিও যদি বলা হয়, রেশিও দেখুন, 1 লাখে এখানে পুলিশের সংখ্যা হচ্ছে 97.66, যদি মানে এ কষা হয়, হিসেব কষা হয় অঙ্কে। 1 লাখ লোক পিছু 100 পুলিশ নেই এই রাজ্যে, যেখানে জাতীয় গড় ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 150-এর ওপরে পার লাখ। এত মানে অভাব, তো সেখানে তো সিভিকদেরকে দিয়ে তো কাজে লাগানো হবে। আর এই সিভিক কারা? যেটা বলা হয়েছে এদেরকে টেম্পোরারি নিয়োগ করা হয়েছে সিভিক ভলান্টিয়ার হিসেবে। তারা বেশিরভাগ হচ্ছেন পার্টি কর্মী। তারা এই মানে তাদের কাজই যেন কোথাও যে ওই মানে অপোজিশন মানে বিরোধী যারা আছে তারা কি করছে না করছে তাদেরকে ট্র্যাক করা এবং তাদের ব্যাপারে জাস্ট ইনফরমাল হিসেবে কাজ করা। এদের কাজটাই হচ্ছে এটা, পার্টির হয়ে কাজ করা, কারণ তারা পার্টি কর্মী বেশিরভাগ। কোনো প্রপার সিস্টেমে তাদেরকে নিয়োগ করা হয়নি, কোনো ট্রেনিং নেই, কিছু নেই, পুলিশের নিয়োগ নেই, এখন তাদেরকে দিয়ে সেই কাজ করানো হচ্ছে, পর্যাপ্ত ট্রেনিং নেই। দেখবেন যে কোনো সময় হয়তো আরও কোনো বিপদ ঘটতে পারে। আরে ছাগল দিয়ে কি নাগল হয়, একটা কথা আছে তো। তো যদি সত্যিই সিভিকদেরকে দিয়ে পুলিশের সব কাজ করানো যেত, তাহলে তো পুলিশের ট্রেনিংয়ের তো কোনো প্রয়োজন হতো না, তাহলে তো পুলিশের সিস্টেমের কোনো প্রয়োজন হতো না। আমি সিভিকদের কাউকে ছোট করছি না, কিন্তু সিভিকের যে কাজটা সেটা না করিয়ে কেন এইগুলো করানো হচ্ছে? তার তো অন্য কাজ আছে। আর এই কাজগুলো করাবেন আর বেতন দেওয়ার বেলায় ক্যাচকলা, তাই না? লবডঙ্কা, মানে যখন কাজ করাবেন সব কিছু দিয়ে, আর যখন বেতনের টাকায় তখন এই 9,000 10,000, আর কাজ হচ্ছে ফুল বেতনে কনস্টেবলের যে বা এই র্যাঙ্কে যাদেরকে দিতে হয় তার থেকে অনেক কম। এই ধরনের দ্বিচারিতা আর কোর্টের চোখে ধুলে দেওয়া, এটা কেন? তো বিজেপি তো এই প্রশ্ন তুলেছে, মানে যে ল্যাক আছে সেটা তুলেছে, যেখানে পুলিশ নেই তাই সিভিকদেরকে। কিন্তু আমি শুধু বলবো না, আমি শুনছি ইতিমধ্যে অনেকে ভাবতে শুরু করেছেন যে যখন হাইকোর্টে ওই রকম সার্কুলার দেখিয়ে বলা হলো আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সে সিভিকদেরকে কাজে লাগাই না, তো সেখানে কেন এই ধরনের ঘটনা, রেপিস্টের মতো বিষয়, ধর্ষণের মতো বিষয়, সেখানে কেন তাহলে এদেরকে কাজে লাগানো হচ্ছে? তাহলে আদালতকে কি বলা হচ্ছে আর কোন কাজে লাগানো হচ্ছে? ফলে যে প্রশ্নটা তৈরি হয়েছিল নিয়োগ নিয়ে, যেটাকে কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে না আমরা তো এমনি জাস্ট ভলেন্টিয়ার্স হিসেবে কাজে লাগাই, এখন তো যা বিষয় সামনে চলে এসছে এটা ধরা পড়ে যাচ্ছে পুলিশ, ফলে এটাও তো আদালতকে মানে আদালতের চোখে ধুলো দেওয়া। সেই জন্যই অনেকে বলছেন যে ডিজি তো চলে গেছেন দিদির সঙ্গে ওই টুন্ডু নদী, যে নদী দেখলেন আপনারা টুন্ডু নদীর কূলে, আর এদিকে ওই মানে সিভিক দিয়ে রেপিস্ট তুলে আর কি, বিপদ তো আরও বেড়েছে ডিজির। কারণ এটা নিয়ে তো আবার শুনছি আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে, যেটা কি হচ্ছেটা কি ডিজি পুলিশ সব ওখানে ঘুরছেন, আর এখানে সিভিকদেরকে দিয়ে এরকম সিরিয়াস একটা কাজ সেগুলোকে করানো হচ্ছে সিভিকদেরকে দিয়ে। ফলে বিপদ বাড়ছে কেন? কারণ বিপদ এমনিতেই আছে, এই জন্যই বলছি বাড়ছে এই শব্দটা। কী বিপদটা আছে কালকেই দর্শক বলেছি, কারণ আজকে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল, নিশ্চয়ই আপনাদের মধ্যে সেই কৌতূহল আছে যে কী হলো সেখানে, যেটা নিয়ে আমি গতকাল বলেছিলাম যে আজকে হিয়ারিং আছে। আর ডিজি কেন দিদির সঙ্গে ঘুরতে চলে গেছেন? এতে উত্তরবঙ্গে মানে দিদি কি নিয়ে গেছেন নাকি ডিজিকে, চলো যদি কিছু বেগতিক দেখি ওখান থেকে কিছু একটা ব্যবস্থা করে দেবো, চা বাগানে লুকিয়ে দেওয়া বা কিছু একটা, বা ঘিরে বসে থাকা, এই জন্য কি নিয়ে যাওয়া হয়েছে নাকি ওখানে? তো এই প্রশ্ন তুলেছিলাম, কারণ আজকে হিয়ারিংটা ছিল খুবই গুরুত্বপূর্ণ হিয়ারিং। তো হিয়ারিংয়ে কী হয়েছে আজকে দেখুন, আজকে
হিয়ারিং হয়েছে কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আমি দেখছি এটাকে নিয়ে কিছু মিডিয়া অন্যরকম ব্যাখ্যা করছে। কেউ বলছে সিবিআই বিরাট ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে। কেন না, কারণ সুপ্রিম কোর্ট আজকে প্রশ্ন তুলেছে যে এতদিন পরে কেন এই মামলাটা, এতে নাকি বিরাট ধাক্কা খেয়েছে সিবিআই সুপ্রিম কোর্টে। আমি দেখছি তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ কিছু লোক বলছে, কিন্তু আমি এটাকে ধাক্কা হিসেবে দেখছি না। আমি যেটা দেখছি এবং যে খবরটা দেখলাম দর্শক, সিবিআই কিন্তু আরও গুছিয়ে নামছে। বড় প্লেয়ার তো বড় প্লেয়ার, এমনিতেই একজন ডিজি আইপিএস র্যাঙ্কের, এবং ওনাদের বিরাট আবার সব হাত আছে, লম্বা লম্বা হাত আছে। ফলে সহজে তো ধরা যাবে না। কলকাতা হাইকোর্ট থেকে উনি আগাম জামিন পেয়েছেন, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই গেলেই তো হবে না, ঠিকঠাক তো বেঁধে ঘাটঘোট বেঁধে তো নামতে হবে। তো সিবিআই যেটা করেছে, আজকে যখন প্রশ্ন তোলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এতদিন পরে কেন, প্রায় 6 বছর, সিবিআইয়ের যিনি ছিলেন তুষার মেহতা, উনি বলেছেন, সলিসিটর জেনারেল, উনি কিন্তু বলেছেন হুজুর কেন এতটা পরে, যদি আপনি শোনেন আপনি চমকে উঠবেন। তুষার মেহতা বলেছেন যে কেন এই মামলা এত পরে উঠছে, যদি আপনি কারণ শোনেন আপনি অবাক হয়ে যাবেন, চমকে উঠবেন। সেই সঙ্গে বলেছেন যে এই মামলা শুধু রাজীব কুমারের শুধু ওই জামিন বাতিল ব্যাপারটা না, এই মামলার সঙ্গে রাজ্য সরকারের একটা ব্যাপার রয়েছে। শুধু জামিন নয় এই ব্যাপারটা না, কিভাবে সিবিআই অফিসারদেরকে পদে পদে বাধা দেওয়া হয়েছে তার বিরাট ব্যাপার রয়েছে। এবং অ্যাকচুয়ালি রাজীব কুমার শুধু না, মানে সিবিআইয়ের বিরুদ্ধে যদি বলা হয় সেটা হচ্ছে মানে প্রতিদ্বন্দ্বী, সেটা হচ্ছে রাজ্য সরকার। সুতরাং বড় ব্যাপার রয়েছে। আর সেই সঙ্গে ওখানে একটা বলা হয়েছে যে আদালত অবমাননা করা হয়েছে, তারও একটা মামলা আছে। মানে সিভিকদের যেটা বলছে ওটা শুধু না, ওটা না, ওটা তো আমি এখন তুলছি বিষয়টা। এমনিতেই ওনার বিরুদ্ধে আদালত অবমাননার একটা মামলা রয়েছে, তারও একটা হিয়ারিং পর্ব রয়েছে। বলা হয়েছে ওটাও শুনতে হবে। তার মানে একটা হচ্ছে জামিন ক্যান্সেলের মামলা, যেটা চ্যালেঞ্জ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে, কলকাতা হাইকোর্টের যে অর্ডার ছিল ডিভিশন বেঞ্চের সেটা। আর একটা হচ্ছে আদালত অবমাননার একটা ব্যাপার রয়েছে, তারও একটা হিয়ারিং। এবং সেই সঙ্গে আরও নাকি অনেক কিছু ব্যাপার রয়েছে। একটা বিরাট চক্র যে কাজ করছে, এবং রাজ্য সরকার যে সিবিআইয়ের বিরুদ্ধে কার্যত একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে রয়েছে, এইসব ব্যাপার রয়েছে। ফলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই প্রশ্ন করেছিলেন, তখন তুষার মেহতা সিবিআইয়ের তরফ থেকে এইসব কথা বলেছেন। তারপর সুপ্রিম কোর্ট বলেছে শুক্রবার ফের মামলার শুনানি হবে। আগামী শুক্রবার ফের এই যে সব মামলা, মানে আদালত অবমাননা বা এগুলো, মানে আগামী শুক্রবার ফের শুনানি হবে। আজকে তো বলা হলো শুক্রবার, সময় কিন্তু বেশি দিন দেয়নি সুপ্রিম কোর্ট। শুক্রবার ফের হিয়ারিং আছে, তার মানে সেই তারিখ পে তারিখ বিষয়টা না। আর মাঝখানে সিবিআই কিছু একটা অঙ্কে হেঁটেছে, দেরি তো অনেক কিছু কারণে হচ্ছে। আর ওনারাই বা কতটা সহযোগিতা করেছেন, একটা সময় যখন ডাকাডাকি হচ্ছিল তখন কতটা সহযোগিতা করেছিলেন, খুঁজেই তো পাওয়া যাচ্ছিল না। এখন বড় বড় কথা বলছেন, ওনারা আবার আইনজীবী বলেছেন আমার ক্লায়েন্টের কি ইমেজকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। তিনি একজন নামকরা অফিসার, স্বচ্ছ ইমেজ রয়েছে, তাকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, ওনার আইনজীবী বলেছেন। হাই রে, স্বচ্ছ অফিসার, যে অফিসারদের তদন্ত করার কথা, সেই অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তদন্তে তথ্য লোপাটের। স্বচ্ছ নাকি ইমেজ, ওই দিদির কাছে স্বচ্ছ ইমেজ হতে পারে, কারণ উনি যেটা করেছেন, যে অভিযোগ সামনে এসছে, তাতে করে দিদিও খানিকটা বেঁচেছেন এখনও পর্যন্ত, এটা আমরা জানি। ফলে দিদির কাছে উনি খুব প্রিয় অফিসার হতে পারেন। আর দিদিও ওনাকে বাঁচিয়েছেন। সেই ছবি তো মনে আছে, যখন সিবিআই একেবারে ধরবো অবস্থা করে ফেলেছিল, সেই সময় দিদি একেবারে সব লোকজন নিয়ে গিয়ে ধর্ণা দিয়ে বসে পড়েছিলেন। ফলে একে অপরের কাছে স্বচ্ছ, খুব নামি দামি হতে পারেন। কিন্তু ওনার সম্পর্কে যে ধরনের অভিযোগ সামনে এসছে, বাংলার মানুষ কিন্তু ওনাকে স্বচ্ছ অফিসার মনে করেন না। বাংলার মানুষ অবাক হয়ে গিয়েছিলেন যে এইরকম একজন মানুষকে ডিজির পদে বসানো হচ্ছে, একটা ওই রকম পদ যার উপরে রাজ্যের পুরো পুলিশ ডিপেন্ড করবে। তাহলে পুলিশ কি করে কাজ করবে নিরপেক্ষভাবে? যার ডিজি কেসে অভিযুক্ত, যার ডিজিকে অ্যারেস্টের জন্য ছোটাছুটি করতে হয়, তো সেই পুলিশ কি করে ঠিকমতো করে চলবে? বাংলার মানুষ অবাক হয়ে গেছিলেন। ফলে ওনার আইনজীবী এইসব ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু বাংলার মানুষ সেটা বিশ্বাস করেন না বলেই আমার মনে হয়, আমারও বিশ্বাস নেই। তো এইসব বলা হয়েছে ওখানে।
তো সিবিআই নিশ্চয়ই কিছু একটা ভাবনা চিন্তা করে এগোচ্ছে। এই যে ডিলে হয়েছে, যখন মানে বলা হয়েছে সিবিআই তরফ থেকে যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমরা শুনতে চাই, আগামী দিনে নিশ্চয়ই সেই কথাগুলো উঠে আসবে, শুনতে চাই, আমরা দেখতে চাই। এবং এবং এই ব্যক্তি কি করে এই পদে বসে রয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তো উঠেছে, যে যার নামে ক্লিন চিট তো নেই, অভিযোগ তো আছে, উনি অস্বীকার করতে পারেন যে আমাকে মিথ্যা অভিযোগে এরকম করা হচ্ছে, কিন্তু ক্লিন চিট তো উনি পাননি, উনি আগাম জামিনে আছেন। তো ওই মানুষটি কী করে এই রকম গুরুত্বপূর্ণ পদে বসেন সেই প্রশ্ন উঠেছে, ওনাকে সরিয়ে দেওয়ার জন্য কথা উঠছে। ফলে সুপ্রিম কোর্টের কী অবস্থান, সুপ্রিম কোর্টের কী বক্তব্য, সেটা এখন দেখার বিষয় রয়েছে। শুক্রবার ফের হিয়ারিং রয়েছে। ফলে যারা বলছেন সিবিআই বিরাট এক ধাক্কা খেয়েছে, কী ধাক্কা খেয়েছে? একটা মামলার ব্যাপার ছিল, আদালত অবমাননার বিষয়টাকেও গুরুত্ব দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট শুনেছে মন দিয়ে, এবং এইরকম কথা উঠে এসছে যে মারাত্মক ব্যাপার স্যাপার রয়েছে। সামনে শুক্রবার ফের হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে। তো এটা ধাক্কা কোত্থেকে হলো? নাকি এসব পেয়ে একটু স্বস্তি দেখানো যায়? ওই করেই তো কাটিয়ে এলেন। একটা জামিন পেলে সেটাকে ক্লিন চিট ধরেন, কোথাও একটা সামান্য রক্ষা কবচ পেলে, স্টে পেলে সেটাকে জয় হিসেবে দেখানোর চেষ্টা করেন। এসএসসি চাকরিতেও তাই দেখানো হয়েছিল, চাকরিগুলো চলে গেছে। ফলে এইগুলো লাফালাফি লম্পঝম্প আপনারা করেন তাৎক্ষণিক যে ধরনের অ্যালিগেশন, যে ধরনের অভিযোগ এবং আজকে যে ধরনের কথা উঠে এসছে, আমি তো বলবো রাজীব কুমারের বাঁচার কোনো রাস্তা নেই। এবং সেই সঙ্গে রাজ্য সরকারও ফাঁসবে, দিদিমণিও ফাঁসবেন, আমার তো সেটাই মনে হচ্ছে। সময় যাচ্ছে, কিন্তু যা অভিযোগ আসছে, আজ না হয় কাল ফাঁসতে হবেই, সমস্যায় পড়তে হবেই। আর সেই জন্যই তো এত মাখো দিদিও যাচ্ছেন, ডিজিও যাচ্ছেন, যাহা দিদি তাহাই ডিজি, দিদিও যাচ্ছেন, ডিজিও যাচ্ছেন, নতুন শার্ট পরে একসঙ্গে সব ঘোরাঘুরি করছেন। হ্যাঁ, দেখছেন তো দর্শক, দেখছিলাম তো কোথায়। তো এটা তো হতে পারে না। তো একদিকে তিনি মানে নিজের যে দায়িত্ব সেটা মানে পুলিশের যেটা কাজ, সে কাজটা উনি করছেন না। একজন মানে এখানে সিভিক ভলেন্টিয়ারকে দিলে কাজ দিত, যে সাথে নিয়ে ঘুরুন দেখান একটু, যে কাজটা সিভিক ভলেন্টিয়ারদের, সে কাজটা করানো হচ্ছে না, তাদের করানো হচ্ছে ওই রকম গুরুত্বপূর্ণ কাজ। আর গুরুত্বপূর্ণ কাজটা যাদের, যে পুলিশের, সেসব পুলিশের বিরাট বাহিনীকে নিয়ে দিদির সফর। সেই জন্যই তো বলছি, ডিজি গেছেন দিদির সাথে টুন্ডু নদীর কূলে, ভালো করে মনে রাখবেন। ডিজি গেছেন দিদির সাথে টুন্ডু, এই নদীর নাম টুন্ডু নদীর কূলে। বিপদ আরও বাড়ল ডিজির, সিভিক দিয়ে রেপিস্ট তুলে। ভালো লাগলে বলবেন আপনারা যা বলার, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।